বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাঁর আলোচিত প্রবন্ধ সভ্যতার সংকট। সভ্যতার সংকট প্রবন্ধটি একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ ও অনার্স পর্যায়ে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত প্রবন্ধ। এটি রচিত হয় 1348 বঙ্গাব্দে পয়লা বৈশাখ। পরবর্তীকালে প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ কালান্তর প্রবন্ধে অন্তর্ভুক্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সভ্যতার সংকট প্রবন্ধটি আমরা আলোচনা করে বুঝে নিতে চেষ্টা করব সভ্যতা বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন, এই সভ্যতার সংকট কেন তৈরি হয়েছে, কারা তৈরি করলো, এবং এই সংকট উত্তরণের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি মত প্রকাশ করেছেন। মৃত্যুর মাত্র 3 মাস আগে রবীন্দ্রনাথ ঠাকুর যে অভিভাষণটি লিখেছিলেন তার নাম দিয়েছিলেন সভ্যতার সংকট। এটি তার 81তম জন্মদিনে পঠিত হয়েছিল। পাঠ করেছিলেন ক্ষিতিমোহন। ক্ষিতিমোহন প্রবন্ধটির একটি ইংরেজি তর্জমা করেছিলেন। শিরোনাম দিয়েছিলেন দুটি, এক ক্রাইসিস অফ সিভিলাইজেশন, 2 ক্রাইসিস ইন সিভিলাইজেশন। জানা যায় রবীন্দ্রনাথ শেষের শিরোনামটির অনুমোদন দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর তার গোটা জীবন পরিসরের উপর আলোক প্রক্ষেপণ করে ইংরেজ জাতির যে সাম্রাজ্যবাদী চরিত্র সেটি তুলে ধরেছেন। বিশেষ করে জীবন সায়ান্নে এসে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সভ্যতার প্রতি তাঁর ক্ষোভ এবং প্রতীচ্য সভ্যতার প্রতি তাঁর আস্থা পুনর্ব্যক্ত করেছেন এবং মানুষের প্রতি তাঁর অন্তিম ভরসা স্থাপন করে, তাঁর অন্তিম আস্থা স্থাপন করে বলেছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রবন্ধটি যদি আমরা মনোযোগ সহকারে পড়ি, তোমরা যদি পড়ো তাহলে দেখবে প্রবন্ধটির মধ্যে একেবারে 2টি ভাগে বিভক্ত প্রবন্ধটি। প্রথম ভাগে রবীন্দ্রনাথ ইংরেজ সভ্যতার প্রতি তাঁর যে বিমুগ্ধতা, তার যে আস্থা, তার যে বিশ্বাস সেটি ব্যক্ত করেছেন, আর শেষের অংশে কিভাবে ওই বিশ্বাস টুটে গেল, কেন তিনি বিশ্বাস হারালেন এবং প্রতীচ্য সভ্যতার প্রতি তিনি কিভাবে আস্থা স্থাপন করলেন সেই ব্যাপারটি আলোচিত হয়েছে। তোমরা যদি প্রবন্ধটি পড়ো তাহলে দেখবে এর শেষের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতা বলতে বলছেন যে যদিও আমরা সিভিলাইজেশনের তর্জমা সভ্যতা করে নিয়েছি, তবুও এর যথার্থ শব্দ আমাদের ভাষায় পাওয়া সহজ নয়। সভ্যতার যে রূপ আমাদের এখানে প্রচলিত, মনু তাকে বলেছেন সদাচার। এমনকি ভারতবর্ষের যে অংশ ব্রহ্মাবর্ত বলে বিখ্যাত, সেখানেও যে আচার বংশ পরম্পরায় প্রচলিত, সেখানেও এর মানে সদাচার। বিশেষ করে আমরা যখন আমাদের পারিবারিক পরিমণ্ডলে যখন ছোট বাচ্চাকে উদ্দেশ্য করে বলি যে অসভ্যতা করো না, সভ্য হয়ে এখানে বসে থাকো, তখন কিন্তু আমরা ওই সদাচারকেই বুঝাই। রবীন্দ্রনাথ এই সদাচার সম্পর্কে তীব্র সমালোচনা করেছেন এই প্রবন্ধে। তোমরা যদি এই প্রবন্ধটি একটু খেয়াল করো তাহলে দেখবে একটা দুঃখবোধ প্রকাশের মধ্য দিয়ে প্রবন্ধটি শুরু করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলছেন যে জীবন সায়ান্নে এসে তার মনোবৃত্তি একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিশেষ করে তরুণ বয়স থেকে আজকের অবস্থা পর্যন্ত তিনি ইংরেজ জাতির উপর যে বিশ্বাস
স্থাপন করেছেন, তার হৃদয়ে তাদের যে উচ্চ আসনে বসিয়েছেন, সেটি একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং তার বদলে, অর্থাৎ সেই উদারতার বদলে স্থান করে নিয়েছে সংকীর্ণতা, অন্তঃসার, শূন্যতা। কিন্তু আমরা দেখব যে রবীন্দ্র ভাবনার একটা বড় অংশ জুড়ে ছিল ইংরেজ মুগ্ধতা, এবং তার এর যৌক্তিক কারণও তিনি ব্যাখ্যা করেছেন। প্রবন্ধের ভেতর তিনি বলছেন যে এই উপমহাদেশে, বিশেষ করে ভারতবর্ষে, জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, মানবীর স্বাধীন জীবন চেতনা ইত্যাদি বিষয়ে ব্যাপক অগ্রসতার যে সূচনা, সেটি ইংরেজদের কল্যাণেই। এমনকি অধিকাংশ ভারতবাসীর, অর্থাৎ সাধারণ মানুষের বিশ্বাস স্থায়ী হয়ে রয়েছিল যে তাদের স্বাধীনতা প্রাপ্তিও ইংরেজদের ঔদার্যে এবং কল্যাণেই হয়েছে। কেননা তখনও পর্যন্ত ইংরেজদের আসল চরিত্র আমাদের সামনে প্রকাশিত হয়নি, তাদের মুখোশ উন্মোচিত হয়নি। ইংরেজ জাতির প্রতি, তাদের ঔদার্যের প্রতি, তাদের উদারতার প্রতি রবীন্দ্রনাথ যে মুগ্ধতা প্রকাশ করেছেন, সেটি উল্লেখ করে তিনি বলছেন যে বার্ক, ম্যাকলে, শেক্সপিয়র, বায়রন প্রমুখের রচনা পড়ে এবং তাদের চিন্তা জেনে এই অঞ্চলের মানুষ নিজেদের সমৃদ্ধ করেছে, তাদের মধ্যে রুচিবোধ জাগ্রত হয়েছে। রবীন্দ্রনাথ নিজেই ঋদ্ধসিদ্ধ হয়েছেন এবং নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি বলছেন যে তরুণ বয়সে তিনি যখন ইংল্যান্ড ভ্রমণ করেছেন, তখন সেখানে ইংরেজদের সম্পর্কে জেনে, ইংরেজ জাতি সম্পর্কে লেখাপড়া করে তিনি অনেক কিছু জেনেছেন এবং মুগ্ধ হয়েছেন। বিশেষ করে পার্লামেন্টারিয়ান জন ব্রাইটের যে বক্তব্য শুনে তিনি তার হৃদয়ে ইংরেজদের জাতির যে ব্যাপ্তি ও জাতিগত উদারতা প্রত্যক্ষ করেছেন, সেটা তাকে মোহবিষ্ট করে রেখেছে এবং ইংরেজ জাতির ঔদার্য, তাদের উদারতা, তাদের গণতান্ত্রিক চিন্তা, তাদের উন্নত রুচি তাকে তাদের প্রতি মুগ্ধ হতে সাহায্য করেছে, প্ররোচিত করেছে। এবং এটি অস্বীকার করবারও জো নেই এবং এটি যৌক্তিক কারণও তিনি খুঁজে পেয়েছেন। কিন্তু প্রবন্ধটি যদি আমরা মনোযোগ সহকারে পড়ি, তোমরা যদি খেয়াল করে দেখবে, এরপর রবীন্দ্রনাথ বলছেন, কিন্তু জীবন সায়ান্নে এসে রবীন্দ্রনাথ যখন তার ভাবান্তর ঘটল, বিশেষ করে তার চোখের সামনে থেকে যখন ওই সাহিত্যের কোমল পর্দা সরে গেল, কল্পনার পর্দাটি সরে গেল, তার দৃষ্টিকে তিনি আকাশ থেকে মাটিতে নিয়ে আসলেন, অর্থাৎ বাস্তবে নিক্ষেপ করলেন, বাস্তবে তিনি নিয়ে আসলেন এবং অর্থাৎ সাধারণ মানুষের দিকে তিনি যখন তাকালেন, তখন তার প্রকৃত চেহারা দেখে তিনি আটকে উঠলেন এবং তিনি তখন তাদের এই সভ্যতার আড়ালে একটা বিকট, বিভৎস চেহারা তিনি প্রত্যক্ষ করলেন। রবীন্দ্রনাথ বলছেন যে একদিন তিনি যে বিশ্বাসে তাদের উপর মুগ্ধ হয়েছিলেন, তিনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না, এই যে তার বিশ্বাসটা টলে গেল নিজের জীবন সায়ান্নে এসে। রবীন্দ্রনাথ বলছেন যে এই বছরের পর বছর ভারতবাসীকে, এই অসংখ্য জনসাধারণকে তারা শাসনের নামে কেবল শোষণ করেছে, ডিভাইড অ্যান্ড রুলের কথা বলে কেবল বিভক্ত করেছে, আত্মবিচ্ছেদ ঘটিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং এই মানুষগুলোকে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত করে তারা তাদের শাসন কার্য চালিয়েছে নিষ্ঠুরভাবে। এবং রবীন্দ্রনাথ বলছেন যে এই মৌলিক অধিকার থেকে এই জনগণকে বঞ্চিত করে এদেরকে শাসন করবার নৈতিক অধিকার তারা হারিয়েছে, তাদের আর কোনো নৈতিক অধিকার নেই শাসন করবার। এবং মাত্রাতিরিক্ত যন্ত্র নির্ভর হয়ে তারা যান্ত্রিক হয়ে উঠেছেন, মানবিক হন নাই। ফলে শাসনের নামে ইংরেজ জাতি এই ভারতবাসীকে মুক্তিরূপ দেখাতে পারেনি, শক্তিরূপ দেখিয়েছে। এবং প্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথ বলছেন যে যে যন্ত্র শক্তির সাহায্যে ইংরেজ বিশ্ব কর্তৃত্ব অর্জন করেছে, কি দুর্ভাগ্য এই জাতিকে সেই যন্ত্র চালনার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছে তারা। অথচ চোখের সামনে যন্ত্র চালনায়
জাপানকে প্রভূত কি ঈর্ষণীয় উন্নতি করলো। এবং জাপান সফরে গিয়ে রবীন্দ্রনাথ সেটি সচক্ষে তিনি দেখেছেন, তিনি সাধারণ মানুষের সাথে মিশেছেন, এবং তখনই তিনি আস্তে আস্তে ইংরেজ জাতির ফাঁকিটা ধরতে পারলেন। এবং তিনি বলছেন যে এমনকি বহুজাতিক সোভিয়েত ইউনিয়ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষা এবং স্বাস্থ্য খাত বিস্তারে কি অসামান্য অগ্রগতির সূচনা করে তারা মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানের ও উন্নতির এক চমৎকার উজ্জ্বল উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর মধ্যে। আর অপরদিকে ইংরেজ ঠিক বিপরীত আচরণ করেছে। দেশে দেশে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে, সাম্প্রদায়িক অসম্প্রীতি জাগিয়ে দিয়ে, মানুষের মধ্যে বিভেদ বিভ্রান্তি তৈরি করে তারা তাদের এক ধরনের শাসনের নামে শোষণ চালিয়েছে। এমনকি রবীন্দ্রনাথ পারস্য অর্থাৎ ইরান এবং আফগানিস্তানের উদাহরণ টেনেও বলছেন, সেখানেও মানব কল্যাণের সহাবস্থানের কি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মালয়েশিয়ার কথা তিনি এনেছেন। এমনকি মুসলিম শাসিত দেশগুলোর কথা বলতে গিয়ে তিনি বলছেন সেখানেও এই বিভেদ বিভ্রান্তি আগ্রাসন তিনি লক্ষ্য করেননি, বরঞ্চ নির্বিশেষে মানুষের কল্যাণ সাধনের জন্য, সহাবস্থানের জন্য সেই দেশগুলো চেষ্টা অব্যাহত রেখেছে এবং সফল হয়েছে। প্রবন্ধের শেষের দিকে রবীন্দ্রনাথ অত্যন্ত দুঃখিত হয়েছেন যে একে একে ইংরেজদের আসল চরিত্রটি তিনি ধরতে পেরে তিনি খুব দুঃখিত হয়েছেন, এবং এতদিন তিনি যে তাদের প্রতি মোহবিষ্ট ছিলেন সেটার জন্য তিনি আফসোস করেছেন। বিশেষ করে রবীন্দ্রনাথের স্বপ্নভঙ্গ বলি বা মোহভঙ্গ বলি, এটি পুরোটাই একেবারে টুটে গেছে, ভেঙে গেছে যখন রবীন্দ্রনাথ জাপান সফর করলেন, সাধারণ মানুষের সাথে মিশলেন, তিনি রাশিয়া ভ্রমণ করলেন, মুসলিম শাসিত দেশগুলো সম্পর্কে জানলেন, এবং আফ্রিকার জুলু সম্প্রদায়ের উপর ইংরেজদের অত্যাচার, এমনকি চীনের উপর জাপান যখন আক্রমণ চালালো এবং সেই আগ্রাসী জাপানকে যখন ইংরেজ নির্লজ্জভাবে সমর্থন দিল, তখন রবীন্দ্রনাথ আঁতকে উঠলেন, দুঃখিত হলেন। তাদের এই সাম্রাজ্যবাদী চরিত্রের প্রতি তার ঘৃণা জন্মে গেল, এবং চীনের মতো একটা কর্মচঞ্চল জাতিকে নির্জীব করে রাখবার হীন চেষ্টায় সেখানে আফিম ব্যবসা চালু করলেন। এই সমস্ত ব্যাপার লক্ষ্য করে তিনি ইংরেজ জাতির প্রতি একেবারে ভীতশ্রদ্ধ হয়ে উঠলেন। তবে ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ সবসময় এই প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছেন যে ব্যক্তি পর্যায়ে এমন কিছু মানুষের দেখা তিনি পেয়েছেন, এখন স্মৃতিচারণ করে তিনি এখনো গর্বিত হন এবং তিনি আনন্দিত হন তাদের নামোচ্চারণ করে, যে ব্যক্তি পর্যায়ে এমন কিছু ইংরেজ রয়েছেন যারা অত্যন্ত উন্নত রুচির, উদার মানসিকতার, মানুষের গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, মানুষের স্বাধীন জীবনযাপনের ব্যক্তি স্বাতন্ত্র্যবোধে তারা বিশ্বাসী, তাদের উন্নত রুচির পরিচয় পেয়ে তিনি গর্বিত। এমন একজনের কথা বলতে গিয়ে তিনি বলছেন চার্লস ফ্রেজার অ্যান্ড্রুজ, এবং এদের প্রতি তার শ্রদ্ধা সবসময় এখনো অটুট রয়েছে। তবে ব্যক্তি পর্যায়ে কারো কারো উন্নত রুচির কথা স্মরণ করে রবীন্দ্রনাথ তাদের প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করলেও সামষ্টিকভাবে ইংরেজ জাতির প্রতি তার সেই বিশ্বাস একেবারে শূন্যের কোটায় এসে নেমে গেছে, কারণ তাদের সাম্রাজ্যবাদী চিন্তার পরিচয় পেয়ে তিনি তাদের প্রতি তার শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস অটুট রাখতে পারেন নাই। এবং প্রবন্ধ আলোচনার শেষের দিকে সে রবীন্দ্রনাথ বলছেন যে ভাগ্যচক্রের পরিবর্তনের দ্বারা একদিন এই ইংরেজকে এই ভারত ত্যাগ করতেই হবে, তাকে ছেড়ে যেতেই হবে। কারণ পৃথিবীর কোনো অত্যাচারী শাসক, কোনো অত্যাচারী জাতি কখনোই চিরস্থায়ী নয়, চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারেনি। তবে এই ভাগ্যচক্রের পরিবর্তনের দ্বারা তারা ভারতবর্ষ ত্যাগ করলেও ততদিনে তারা কোন ভারতকে রেখে যাবে? রুগ্ন, দীর্ণ, শীর্ণ, জীর্ণ, ক্ষতিগ্রস্ত, আবর্জনার স্তূপ আকারে কোন ভারতকে তারা রেখে যাবে? এই ভেবে রবীন্দ্রনাথ
দুঃখিত হয়েছেন, তবে একই সাথে আশান্বিত হয়েছেন। যে বিশ্বাস তিনি একদিন পূর্ণভাবে স্থাপন করেছিলেন ইংরেজ সভ্যতার উপর, সেটি যখন শূন্যের কোটায় নেমে গেছে, তার বিপরীতে পূর্ণ আস্থা তিনি রাখতে চাইলেন প্রতীচ্য সভ্যতার উপর, এই দেশের মানুষের উপর। তিনি বলছেন যে একদিন এই অত্যাচারী জাতিকে এই দেশ এই উপমহাদেশ থেকে তাড়াবার জন্যে, উৎখাত করবার জন্যে এই দেশেরই মধ্যে আবির্ভাব ঘটবে মহামানবের। এই মহামানব আর কেউ নয়, এই দেশের জনগণ। এবং রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে একদিন এই পাশ্চাত্যের লালসার সামনে এই প্রাচ্যের অর্থাৎ ভারতবর্ষের ত্যাগের বাণী একদিন প্রাচীর হয়ে দেখা দিবে, প্রতিরোধ হয়ে দেখা দিবে, এবং এই বিপর্যয়ের হাত থেকে উদয়ের জন্য আবির্ভূত হবেন এই প্রাচ্যের মহামানব, অর্থাৎ এই দেশের সাধারণ মানুষ। ওই সাধারণ মানুষের মধ্য থেকেই একজন জেগে উঠবেন, সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে এই দেশপ্রেমকে বুকের মধ্যে ধারণ করে একদিন তারা এই নির্যাতিত জাতিকে উদ্ধার করবে। এবং লেখকের ভাষায় যদি বলি, আমি একটু পড়ছি, আজ আশা করে আছি পরিত্রাণকর্তার জন্ম দিয়ে আসছে, আমাদের দারিদ্র লাঞ্ছিত কুটিরের মধ্যে অপেক্ষা করে থাকব সভ্যতার দৈববাণী, সে নিয়ে আসবে মানুষের চরম আশ্বাসের কথা, মানুষকে এসে শোনাবে এই পূর্ব দিগন্ত থেকেই। এবং প্রাবন্ধিক রবীন্দ্রনাথ বলছেন যে মানুষ যখনই সভ্যতার এই এরকম কালবেলায় উপনীত হয়েছে, ততবারই উদিত হয়েছে নতুন ভোর, এবং এই নতুন ভোর আনবে ওই নির্যাতিত জনগণের মধ্য থেকেই সাধারণ মানুষই আনবে, অর্থাৎ এই ভারতবর্ষের মানুষই, এই নির্যাতিত মানুষগুলোই একদিন এই সাম্রাজ্যবাদী ইংরেজদেরকে এই দেশ থেকে উৎখাত করবে, এই তাদের অপশাসনের অবসান ঘটাবে, দুঃশাসনের অবসান ঘটাবে। কারণ রবীন্দ্রনাথ বলছেন যে পৃথিবীতে কোনো দিনই কোনো নির্যাতিত জাতি টিকে নাই, তাদের পরাজয় ধ্বংস অবশ্যম্ভাবী। কারণ রবীন্দ্র দর্শনের শেষ কথা হচ্ছে মানুষ, এবং রবীন্দ্রনাথ এই জীবন সায়ান্নে এসে এই সাধারণ মানুষের প্রতি তাঁর অন্তিম নির্ভরতা স্থাপন করেছেন। তিনি বলছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। এবং এই প্রবন্ধটি তিনি এই বাণীর মধ্য দিয়ে শেষ করেছেন। তিনি বলছেন যে ওই মহামানব আসে দিকে দিকে, এবং তাঁরই পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যদি প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়ো, তাহলে দেখবে যে এই সভ্যতা বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন, এবং এই সভ্যতার সংকট তৈরি করেছেন ইংরেজ, যে ইংরেজদের উদারতার প্রতি, তাদের ঔদার্যের প্রতি, তাদের উচ্চ রুচির প্রতি রবীন্দ্রনাথ মুগ্ধ ছিলেন, পূর্ণ বিশ্বাস স্থাপন করেছিলেন। কিন্তু তাদের আসল চেহারা, এই মুখোশের আড়ালে তাদের প্রকৃত অত্যাচারের চেহারাটি যখন প্রকাশিত হলো, তখন তিনি তার বিশ্বাস সরিয়ে নিয়েছেন, তার আস্থা সরিয়ে নিয়েছেন, এবং জীবন সায়ান্নে এসে তিনি সেই অনাস্থা প্রকাশ করে তার আস্থা স্থাপন করেছেন সাধারণ মানুষের উপর। এবং তিনি বলছেন যে তাদের এই অত্যাচার থেকে, নিপীড়ন থেকে, নির্যাতন থেকে এই ভারতবাসীকে উদ্ধার করবে এই দেশেরই সাধারণ মানুষ। এবং এই প্রবন্ধের মধ্যে সভ্যতা সংকট প্রবন্ধের মূল বক্তব্য তোমরা যদি ভালো করে আলোচনা করো, যদি শিখে নাও, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। এটা ছাড়াও যে এই সভ্যতা সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর যে ইংরেজ শাসনের যে মুখোশ উন্মোচন করে দিয়েছেন, এটার উপরও প্রশ্ন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনাটি কেবল প্রবন্ধের মধ্যেই আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করেছি। রবীন্দ্রনাথের বিপুল আয়তন সাহিত্যকর্ম নিয়ে আমরা কোনো আলোচনা করিনি, কারণ তোমরা যদি এই সম্পর্কে যদি তোমরা জানতে চাও, কারণ আমরা এর আগে রবীন্দ্রনাথের ঐকতান, তারপর তার অপরিচিতা, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে গিয়ে আমরা আলাদা করে তার বিপুলায়তন সাহিত্য নিয়ে, তার জীবন সাহিত্য নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো যদি দেখে নাও, তাহলে অবশ্যই তোমাদের যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসে, এটা ছাড়াও তোমার তুলনামূলক যে পরীক্ষাগুলো হয়, সেখানে অনেকগুলো তথ্য, প্রশ্নের উত্তর তোমরা সেখানে পাবে। আজ এই পর্যন্ত। আশা রাখছি
আগামী ক্লাসে তোমাদের সবাইকে পাবো। ধন্যবাদ সবাইকে।